হিমাচল প্রদেশে অনেক গ্রাম আছে যেগুলো বেশ সুন্দর, তবে সবথেকে সুন্দর যে গ্রাম যেখানে মহাদেবের আরেকটি আবাস বলা হয়, যেখানে পৌঁছাতে হলে হিন্দুস্তান তিব্বত হাইওয়ে এর মতন একটা ভয়ঙ্কর আর রোমাঞ্চকর রাস্তা অতিক্রম করে যেতে হয়। এমন এক গ্রাম যেখানে ঢোকার সাথে সাথেই মনে হয় যেন হিমালয়াসের কিন্নর রেঞ্জের সবথেকে সুন্দর স্বর্গের দরজা দিয়ে আমরা প্রবেশ করলাম। যে গ্রামের প্রতিটা কোণা থেকে স্পষ্ট দেখা যায় কিন্নর কৈলাসের সেই প্রায় ৮০ ফুট উঁচু পবিত্র শিবলিঙ্গ, যেখানে প্রতিদিন সূর্যের আলো আর মেঘের খেলা যেন এক অলৌকিক অনুভূতি তৈরি করে। এই গ্রামে একসাথেই বসবাস করেন হিন্দু ও বৌদ্ধ ধর্মের মানুষ। कालपा में आप लोग जितना भी लोग हैं, ये रॉलांगेर फेस्टिवल जो होता है सभी लोग इसको मनाते हैं। हाँ, सभी बनाते हैं। তাদের মাথার সবুজ কিন্নরি টুপির পেছনে লুকিয়ে আছে এক সমৃদ্ধ অনন্য কিন্নরি সংস্কৃতি, যেখানে বিশ্বাস, ঐতিহ্য আর প্রকৃতি একসাথে মিশে গেছে। এখানে সকাল মানে মন্দিরের ঘণ্টাধ্বনি, আর সন্ধে মানে পাহাড়ের নীরবতায় হারিয়ে যাওয়া এক অপার শান্তি। হ্যাঁ, আমি এসেছি হিমালয়ের কোলে লুকিয়ে থাকা সুন্দর একটা ছোট্ট সাজানো গ্রাম কল্পা। হাই, সবাই কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম, আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে। আর সব থেকে সুন্দর একটা গ্রাম হিমাচল প্রদেশের, সেই কল্পার মনেস্ট্রির সামনে থেকে সেই সুন্দর গ্রাম যেখানে কিন্নরি মানুষের সমাবেশ। আর আমি সেখানে, আর এত সুন্দর একটা ওয়েদারে, পেছনে বরফের ঘনঘটা, আর পেছনে ওই যে দেখা যাচ্ছে কিন্নর কৈলাস। অসাধারণ অসাধারণ, এ ভাষায় প্রকাশ করতে পারবো না। তবে এই জার্নিটা কী করে শুরু হয়েছিল সেটা জানতে গেলে চলো জার্নিটাকে শুরু করি। কোথা থেকে? একদম চণ্ডীগড় স্টেশন পৌঁছে সেখান থেকে কিভাবে পৌঁছাবো, কোথায় থাকবো, কি খাবো, সমস্ত কিছু থাকছে তোমাদের জন্য এই ভিডিওতে। ততক্ষণের জন্য চলো ভিডিওটা দেখতে থাকো। হাওড়া স্টেশন থেকে নেতাজি এক্সপ্রেস করে চণ্ডীগড় নেমেছিলাম। চণ্ডীগড় নামার পরে সেখান থেকে আমি পৌঁছে যাই চণ্ডীগড়ের 43 সেক্টরের বাস স্ট্যান্ডে। সেখান থেকে ছাড়ে প্রতিদিন সকাল 6:15-তে রেকংপিও যাবার বাস। এই রেকংপিও যেতে আমাদের সকাল 6টা থেকে প্রায় রাত 8টা থেকে 9টা বাজতে পারে। এরপর আমরা রেকংপিও পৌঁছে রেকংপিও থেকে কল্পা যাওয়ার গাড়ি করে নিয়েছিলাম। তবে এই রাস্তায় পড়বে সেই বিখ্যাত হিন্দুস্তান তিব্বত হাইওয়ে, যাকে অতিক্রম করেই আমরা পৌঁছাবো। এখন এসে আমরা পৌঁছে গেছি রেকংপিওর বাস স্ট্যান্ডে। এখানে তোমরা একবার পজ করে দেখে নিতে পারো। রেকংপিও থেকে স্পিতি সার্কিটের বিভিন্ন জায়গাতে বাস চলে। তাই রেকংপিও এই কিন্নর জেলার এমন একটা জায়গা যেখান থেকে অনেক জায়গায় যাওয়া যায়। এখান থেকে এই কল্পা যাওয়ার ডিস্টেন্স মাত্র 6 থেকে 7 কিলোমিটার। এসে পৌঁছালাম, এই হচ্ছে রেকংপিওর বাস স্ট্যান্ড। এখান থেকেই এখন আমরা যাব কল্পার পথে। বাস স্ট্যান্ড থেকে কল্পা পৌঁছাতে আমাদের প্রায় সন্ধে হয়ে গেছিল। আমি এখানকার এই ট্যাক্সি ড্রাইভারের নাম্বার তোমাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিলাম, তোমরা একবার চেক করে নিও। ও হ্যাঁ, একটা 4 সিটার গাড়ির জন্য রেকংপিও বাস স্ট্যান্ড থেকে কল্পা পৌঁছানোর জন্য 500 টাকা ওনারা ভাড়া নিয়ে থাকেন। সেখানে তোমরা 4 জন থাকো বা 2 জন থাকো, 500 টাকা তোমাদের দিতেই হবে। কল্পাতে এসে পৌঁছেছি। আমার হোটেল বুক করা ছিল। আমি বিশ্বজ্যোতিদাকে বলে দিয়েছিলাম কল্পাতে একটা হোটেল করে দিতে। তার জন্য যা খরচ লাগবে আমি দিয়ে দেবো। তো ভাবলাম যে বাইরে গিয়ে রাতে আর সকালে কোথায় খাওয়া দাওয়া করবো, তাই জন্য এখানে সকালের ব্রেকফাস্ট আর রাতের ডিনারও নিয়ে নিয়েছি। যাই হোক, সমস্ত কিছু আমি বলবো, আপাতত রেস্ট করতে হবে। খাবার দাবার এখানে খুব সুন্দর। এত খিদে পেয়ে গেছিল যে আমি এসেই আগে যা যা খাবার পেয়েছি খেতে শুরু করে দিয়েছি। লাস্টে চিকেনটা এত সুন্দর না বললেই নয়, তাই জন্যই বলতেই হচ্ছে। দারুণ খাবার দাবার, খুব সুন্দর। চলো খাওয়া দাওয়া করে, খুব টায়ার্ড, গিয়ে ঘুমিয়ে পড়তে হবে আজকে। আজকের একদম সময় নষ্ট নয়।
গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং ফ্রম কল্পা। এখন সময় আপডেট হচ্ছে 8:05 বাকি, আর আমরা এখন বেরোবো 8টার সময়। এখান থেকে একটা বাস যায় সুইসাইড পয়েন্ট যাওয়ার জন্য। আমরা যেহেতু আমরা ঠিক করেছি যে নিজেরাই সমস্ত কিছু ঘুরবো গাড়ি ছাড়া, কারণ কল্পা শহরটাকে পায়ে হেঁটে ঘোরা যায়, তাই জন্য আমরা আপাতত এখান থেকে একটা বাস যাবে 8টার সময়, সেই বাসটায় করে চলে যাব। চলো এবার এখান থেকে বেরোই। দেখতেই পাচ্ছ আপেলের বাগানে চারিদিকে ভর্তি আমাদের এই হোটেলটা। এই জায়গাগুলোই সেপ্টেম্বর মাসে কতটা গাছে মানে আপেল থাকবে সেটা জাস্ট একবার ফিল করো। প্রত্যেকটা গাছগুলোতে কত ফুল চলে এসছে। আর বলা হয় যে ভারতবর্ষের 80% আপেল এই কল্পা যে শহর বা কল্পার এই যে গ্রাম, এখানেই তৈরি হয়, মানে এখানেই চাষ হয়। আর সেরকমই আমি এখন আপেল গাছের একদম দেখো চারিপাশে। আর আমার যে হোমস্টে সেটা তো দেখালামই, কত সুন্দর একটা জায়গায়। আর যেখানে যাই সেখানে তো চলে আসবেই ও আমাদের সাথী চলে আসে। আর এই দেখো, আর এই হচ্ছে আমার হোটেল। এখানের বাতাসে না একটা আলাদা প্রেম আছে। আমার মনে হচ্ছিল এখানে যদি আমার একটা বাড়ি থাকতো ছোট। বাসটায় উঠে পড়েছি। এখন এখান থেকে সুইসাইড পয়েন্ট পর্যন্ত আমরা যাব, আর এখান থেকে টিকিট কেটে নেব। कितना करके है, कितना करके? दो 30 रुपए। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স করছি এই বাসে। বাসটায় 15 টাকা ভাড়া নিল। এখন এখানের এই রাস্তাটাকে রওলা ক্লিফ বলা হয়, যেখানে হচ্ছে সুইসাইড পয়েন্ট। এখন আর ওনারা সুইসাইড পয়েন্ট বলতে দেয় না। যাই হোক, আমরা এই যাবার পথের যে রাস্তা তোমরা দেখে বুঝতেই পারছো কেন এই জায়গাগুলো এতটা ডেঞ্জারাস। আমার যেন বুক কাঁপছিল এই রাস্তায়। আমরা এসে পৌঁছে গেলাম এখন রোগীগাঁও। কল্পার যেখানে আছি সেখান থেকেই আমরা বাসটা ধরেছি। এখানে রোগীগাঁও দেখব, দেখে আমরা চলে যাব সুইসাইড পয়েন্টে হাঁটতে হাঁটতে। তারপরে সেখান থেকে আবারও বাসটা দুবার রাউন্ড করবে। এখন সকালবেলা। হ্যাঁ, আবি क्या बोलते हैं? रोला डोगंग। अच्छा, রোলা ডাগান বলতে হয় আবি। ও আচ্ছা, ওনারা বললেন যে এখন কিন্তু এখানে রোলা ডাগান বলা হয়। ওই নামটা কিন্তু এখানে বলা যাবে না, তাই জন্যই কিন্তু বেশ ভালো। মানে এটা অ্যাকচুয়ালি দরকার, কারণ না হলে একটা অন্যরকম বাজে ইমপ্রেশন পড়ে। এখানকার মানুষজনই নামটা দিয়েছে। আর আমরা এখন হাঁটতে হাঁটতে ওইখানে যাব। যাবার পরে আবারও এই বাসটা আরেকবার রাউন্ড করে আসবে 10টা সাড়ে 10টার সময়। তখন এই বাসটায় করে আবার আমরা কলপাতে চলে যাব। এখন সময় আপডেট সকাল 8:30। আমরা যেদিনকার চণ্ডীগড় থেকে আসছিলাম এই দাদা ছিল আমাদের সাথে। वही बोल रहे कि हम जिस दिन चंडीगढ़ से आए थे उस दिन भी आप थे और आज इस रूट पे आपको मिल गए। তো এটাই কিন্তু ভালো লাগে, আর উনি খুব ভালো। আর এই যে উনি হচ্ছেন আমাদের গাড়ির চালক। দারুণ কিন্তু ওনারা গাড়ি চালায়, মানে বাস কিন্তু দুর্দান্ত চালায় আমাদের সারথি, দুর্দান্ত। 1990 থেকে উনি বাস চালাচ্ছে। এসে পৌঁছালাম আমরা এই গ্রামে। এখানকার যে লাস্ট গ্রাম, এই পর্যন্তই এই বাস চলে, এরপরে আর বাস চলবে না। আবার সেই বিকেলবেলা বাস চলে। এখন এখানটা হাঁটাহাঁটি করে আমরা সুইসাইড পয়েন্টের, এখানে সুইসাইড পয়েন্ট বলা যায় না, এখানের যে নামটা সেটাই বলতে হয়। নামটা এখানে রওলা ক্লিফ বলতে হয়। তো এই রওলা ক্লিফের কাছে আমরা যাব। আর এখান থেকে এখন আমরা ওই বিষ্ণু মন্দির, আরও 2-1টা মন্দির আছে, এগুলো ঘুরে তারপরে বেরোবো। কলপাড়ে আরও একটা অংশ পড়ে এই গ্রামটা, রোগীগাঁও। এখানে শেষ গাড়ি আসে। আর এখান থেকেও এই কিন্নরের এই কলপাড়
খুব সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায় পাহাড়ের। এখন আমরা এখানেই কিছুটা সময় কাটাবো, এখানের জনপ্রিয় বিষ্ণু মন্দির দেখব। রোগী গ্রাম, এটাই এখানকার শেষ গ্রাম। আমি এখানে এলাম ঘুরতে ঘুরতে, কারণ এখানে একটা বিষ্ণু মন্দির আছে। এই বিষ্ণু মন্দির দেখব। খুব সুন্দর লাগছে পাহাড়ের দৃশ্য। এ আমি কল্পনায় প্রকাশ করতে পারছি, মানে এ আমি ভাষায় প্রকাশ করতে পারছি না যে আমি কি দেখছি। এরপরে কিন্তু আর রাস্তা নেই, এটাই শেষ গ্রাম এখানের। বাস বলো বা যারা ঘুরতে আসে তাদেরকে এটাই লাস্ট গ্রাম, এখানে ঘুরতে আসতে হয় বা অনেকে এখানেও স্টে নেয়। নিচের এই রাস্তাটা দিয়ে চলে যাব। আর আমার পেছনের এই যে দেখতে পাচ্ছ, এই যে বিল্ডিংটা, এই যে ঘরটা, এটা কিন্তু সেই কিন্নরি স্টাইলের ঘর, যেটা তোমাদেরকে আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম। মানে কাঠ আর তারপরে প্লাস্টার, কাঠ প্লাস্টার বা ইট যাই বলি, এরকম করেই তৈরি করা হয়। সুন্দর লাগছে। আর পেছনে পাহাড়ের এত সুন্দর মাউন্টেনগুলো, উফ, বরফে মোড়া, কি সুন্দর জায়গা, অসাধারণ অসাধারণ। কি অসাধারণ কাজ, দারুণ লাগছে, দারুণ। দরজার দুপাশে বিষ্ণু ভগবানের মূর্তি আঁকা। এখানে বিষ্ণুর এক অবতার, এখানে বিষ্ণুর আরেক অবতার। কি অসাধারণ কাজ, আমি মুগ্ধ। এসে পৌঁছালাম আমি এই ছোট্ট গ্রামের মধ্যে লুকিয়ে থাকা এই নারায়ণ মন্দিরে, যেটি কল্পার খুব জনপ্রিয় একটি মন্দির। ভগবান বিষ্ণুকে শুধু দেবতা হিসেবে নয়, বরং গ্রামের রক্ষাকর্তা হিসেবে মানা হয় এখানে। লোকালদের বিশ্বাস, এই দেবতার আশীর্বাদেই গ্রাম রক্ষা পায় সব অশুভ শক্তি আর প্রাকৃতিক বিপদ থেকে। মন্দিরটির গঠন সম্পূর্ণ পাহাড়ি ঐতিহ্যে তৈরি, কাঠ আর পাথরের নিখুঁত কারুকার্য, যেখানে প্রতিটি খোদাই যেন নিজের মধ্যে একটা গল্প লুকিয়ে রেখেছে। শতাব্দী প্রাচীন এই মন্দির আজও ধরে রেখেছে কিন্নরীয় সেই পুরনো সংস্কৃতি, যেখানে ধর্ম, ঐতিহ্য আর প্রকৃতি একসাথে মেশে। এখানে শুধু পুজো নয়, উৎসব, নাচ, গান আর গ্রামের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সব কিছুই জড়িয়ে আছে এই দেবতার সাথে। এই নির্জন পাহাড়ি পরিবেশে দাঁড়িয়ে মনে হয় যেন সময় থমকে গেছে। আর তখনই বোঝা যায় এটা শুধু একটা মন্দির নয়, এটা একটা জীবন্ত বিশ্বাস, একটা ঐতিহ্য। এটাই রোগী গ্রামের সেই পবিত্র নারায়ণ মন্দির। এরপর বেরিয়ে পড়লাম আমরা এই গ্রাম ছেড়ে। আমার তো কোনো মতেই যেতে ইচ্ছে করছিল না এখান থেকে। কি অসাধারণ গ্রাম, এরকমও গ্রাম হয়। আমি মানা গ্রামের একটা ফিল পাচ্ছি, বাট ওখানে সরস্বতী নদীটা থাকে। কি অদ্ভুত সুন্দর জায়গা, দারুণ দারুণ। এবার আমরা যাচ্ছি রওলা ক্লিফের কাছে, যাকে বলা হয় সুসাইড পয়েন্ট। এখান থেকে পায়ে হেঁটে যেতে আমাদের প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগবে, এখানকার গ্রামের মানুষজন বললেন। যাই হোক, চলো এবার ওইখানটায় যাব, আমার সাইয়ারাকে ওড়াবো। পেছনেই আসবে বাস, যেটা 10টা কতই ছাড়বে এখান থেকে। সেই বাসটায় করে সোজা কল্পা শহরে আবার পৌঁছে যাব। তোমরা কিন্তু এইভাবে কল্পা ঘুরে নিতে পারো এই গ্রামটা। এই এসে পৌঁছে গেছি আমরা সুসাইড পয়েন্ট, দারুণ। এখানের প্রত্যেকটা রাস্তাকেই যেন বলা হয় সুসাইড পয়েন্ট। বাসে আস্তে আস্তে বাসের কন্ডাক্টর দাদা আমাদেরকে বলছিলেন। তবে ওই যে বললাম, এখানে নামটা বলা এখন মানা।
এবার আমাদের তৈরি হতে হবে। এই যে বাসটা, এই বাসটাই আবার রোগীগ্রাম যাচ্ছে, আমাদের সামনে দিয়ে গেল। এই বাসটাই এক্ষুনি ফেরার পথে আবার আমাদেরকে নিয়ে পৌঁছে দেবে কল্পা শহরে। এটা মনে রাখতে হবে, তোমরা প্রায় 2 ঘন্টা সময় পাবে এই জায়গাটা ঘুরে দেখার জন্য। আমার কাছে একদম ঠিকঠাক। অসাধারণ একটা সুন্দর জায়গা। বাস আমাদের আবারও চলে এলো, 10 মিনিট পরেই কিন্তু বাস চলে এলো। দেখো বাস আসছে, আমরা আবার এই বাসে করে চলে যাব। तो এখানে এই যে सबका नाम क्या है? रमेश। मेरा नाम नवीन। हाँ ऋषभ, क्या बात है। তো আমরা সবাই হচ্ছে গিয়ে এই বাসে করে আবার ফিরছি। ওরা স্কুলে যায়, তো স্কুলে যাওয়ার জন্য এই বাসটা চলে। বেশ সুন্দর, প্রত্যেকে এখানে বেশিরভাগই স্কুল স্টুডেন্টই আছে, আর গ্রামের লোকজনও যাতায়াত করে। এরপর হোটেলে এসেই আগে খাওয়া দাওয়া সেরে নেওয়ার পালা, মানে সকালের ব্রেকফাস্ট। আমরা ব্রেকফাস্ট করে বেরোইনি, আমরা বলেছিলাম এসে 10:30 নাগাদ করব। ঘুরে এসে একটু রেস্ট করবো এবার হোটেলের রুমে, তারপরে ঘুরতে বেরোবো কল্পার লোকাল জায়গাগুলো পায়ে হেঁটে। হোটেলের ব্যালকনি থেকে এক অসাধারণ দৃশ্যর সাক্ষী থাকলাম জানেন। স্নান করে ফ্রেশ হয়ে গেছি আমরা, ওইখান থেকে ঘুরে তো চলেই এসেছিলাম। তারপরে কিছুটা সময় এই বিছানাটা এত সুন্দর কাটছে, বাইরে ঠান্ডা, আর মনে হচ্ছে যেন ওই বিছানায় বসে সারাক্ষণ ওই কিন্নর কৈলাসকে দেখে যাই। অসাধারণ একটা অভিজ্ঞতা এই হোটেলে থেকে। আর এখান থেকে কল্পার যে মেন শহর, এখন সেই জায়গাটা ঘুরতে বেরোবো, বা যদি বলি গ্রাম, গিয়ে যা যা ঘোরার সেগুলো ঘুরবো। আর আপাতত প্রচুর খিদে পেয়ে গেছে। দুপুরের খাবার এই হোটেলে ইনক্লুড করিনি, কারণ এখানে সকালে ব্রেকফাস্ট আর রাতে ডিনার ইনক্লুড করা আছে। তাই জন্য আমি গিয়ে এখন বাজারে দেখি কোথায় ভালো খাবার দাবার পাওয়া যায়, এখানের যদি কিছু অথেন্টিক খাবার পাওয়া যায় সেটাও ট্রাই করব। চলো আপাতত এখান থেকে বেরোবো। আমরা এসে পৌঁছালাম হোটেল মোনাল। এই হোটেল মোনালের পাশ দিয়েই যে রাস্তাটা নিচের দিকে চলে যাচ্ছে, এই রাস্তাটা দিয়েই আমরা এখন মার্কেটে যাব, कॉलपार मेन मार्केट है। भैया कॉलपा का मेन मार्केट इधर से ही जाएगा ना? और वो जो मॉनेस्ट्री है इधर से ही? ठीक है, यहाँ से सामने दिखेगा। ओके। ব্যাস এবার সেই অপেক্ষা। আমি এখন যাচ্ছি কল্পার সেই বিখ্যাত মনেস্ট্রির কাছে। नीचे जाने का रास्ता यही है ना? आप इधर का ही हो? বলা হয় প্রায় 5000 বছর পুরনো নাকি এই গ্রাম, আর এই মনেস্ট্রিটাও 5000 বছর পুরনো। অসাধারণ সুন্দর একটা জগৎ তৈরি করে এই কল্পা গ্রাম। একটুখানি নিচে আসছে, এই যে দোকান প্রসার শুরু হয়ে গেল। এই হচ্ছে কিন্তু মেন কিন্নরের বাজার। আমরা এই বাজারগুলোকে ক্রস করেই ওপর উঠেছিলাম। এই যে বাজারে সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে, শসা পেঁয়াজ সব কিছু আজকেই নিয়ে নেবো, কারণ ট্রেনে মুড়ি মাখতে হবে, এখান থেকেই নিতে হবে লাস্ট অপশান। আর এই যে এখানটা হচ্ছে একটা ক্রসিং মতন জায়গা, এখান থেকেই সবাই এদিকে যায় বা ওপরে ওঠে। এই যে দেখা যাচ্ছে মন্দিরটা, দেখতে পাচ্ছ। আর এখানে এসছি আমরা খাওয়া দাওয়া করতে, দুপুরের খাবার। এই যে সাইরাং ধাবা মেনু। তো এই সমস্ত খাবারগুলো সব এখানে পাওয়া যাচ্ছে। মোমো এখানে নিল 140 টাকায় 10 পিস, খুব সুন্দর খেতে। ভেবেছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাবো। ফ্রাইড রাইসের দাম, যেটা চিকেন ফ্রাইড রাইস, সেটার দাম এখানে 110 টাকা 170 টাকা ওকে। চিলি চিকেনের দাম দেখে আমার হয়ে গেছে 300 টাকা। আর চিকেন মাটন কারি হচ্ছে 600 টাকা, চিকেন বিরিয়ানি 400 টাকা, বাটার চিকেন নাকি 350 টাকা, 7-8 পিস থাকবে। আমি অ্যাকচুয়ালি এখানে ননভেজ খাচ্ছি, ও ভেজ খায়, তাই জন্য ঠিক আছে মোমোই খাই।
রাতে তো আবার ভালো খাওয়া দাওয়া আসেই হোটেলে, চাপ কিসের? पुराना है तो ये साल साल से मानना पड़ता है हमारा। जी 5 दिन फेस्टिवल, ये फिर 5 दिन से फिर मना के अच्छे से लगाना पड़ता है। अच्छा। और जंगल में होता है, खंड है ना, तो मना के फिर लगाना पड़ता है अगले साल की तक के लिए। अच्छा। तो फिर बहुत ही अभी तो मशहूर हो गया हुआ है, हाँ। वायरल हो गया है, सबको फेमस हो गया हुआ हाँ है। हाँ हाँ हाँ। असंगला फेमस बोलते हैं, वो तो होली की बात है, वो खेलने की संगला बात होली है। की बात सांगला में भी होता है वो यार। तो होली की बात है, ये हमारा ये तो फिर बहुत सदियों पुराना वो है हमारा, दीजिए, रखिए रखिए। पुराना है तो हमारा कल्चर, तो ये तो करना पड़ेगा, नहीं तो देवी देवता फिर तो ये नाराज हो जाएंगे। कालपा में आप लोग जितना भी लोग है, ये रॉलंग फेस्टिवल जो होता है, सभी लोग इसको मनाते हैं। हाँ सभी बनाते, सब मना के तभी करके वो अच्छा। देवता को खुश करना पड़ता है। जी जी जी। हाँ, आंटी का नाम? मेरा नाम है जी अनीता राज। आप इधर का लोकल ही हो? हाँ जी। आपका ये दुकान में हम लोग खाए, बहुत अच्छा लगा रेस्टोरेंट में, अच्छा जी, थैंक यू। बहुत अच्छा खाना बनाते हैं आप। थैंक यू। और ये आपका लोकेशन? लोकेशन ये सीधा हमारे यहाँ पे कल्पा में, जहाँ मोनेस्ट्री और विष्णु नारायण नागिन जी के मंदिर के बिल्कुल फ्रंट में है, किन्नर कैलाश के फ्रंट में है बिल्कुल ही। यहाँ से बिल्कुल डायरेक्ट किन्नर कैलाश का दर्शन होगा। आप जहाँ बैठे हैं वहाँ से पूरा दर्शन होगा किन्नर कैलाश का। देखो वहाँ पे फ्रंट में दिखा है, अभी बादल है, नहीं है, नहीं है, बादल दिख रहा है, देखा? हाँ। আন্টির দোকান থেকে বেরিয়ে এবার হাঁটা শুরু করলাম একদম কাছেই হুবুলানকার মনেস্ট্রি, যেটিকে অনেক সময় অ্যানসিয়েন্ট লোচাবা বুদ্ধিস্ট মনেস্ট্রি নামেও ডাকা হয়। এটি চিনি ভিলেজে অবস্থিত একটি অত্যন্ত প্রাচীন বৌদ্ধ মন্দির। চিনি গ্রাম বর্তমানে কল্পা এলাকার অংশ হিসাবেই পরিচিত। এই মন্দিরটি প্রায় হাজার হাজার বছর পুরনো বলে মনে করা হয়। তিব্বতী বৌদ্ধ সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। লোচাবা শব্দটি এসছে বিখ্যাত তিব্বতী অনুবাদক রিচেন জ্যাংপোর নামের সাথে, যিনি 10ম থেকে 11শো শতকে হিমালয় অঞ্চলে বহু বৌদ্ধ মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। স্থানীয় বিশ্বাস অনুযায়ী এই মন্দিরটিও তার সময়ের সঙ্গে যুক্ত। কি সুন্দর একটা জায়গা। এই জিনিসগুলো কিন্তু ওম মানি পদ্মে হু সবসময় ক্লকওয়াইজ ঘোরাতে হয়, কখনো অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে না। মন্দিরটির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এর কাঠের কারুকার্য, প্রাচীন দেওয়াল চিত্র আর তিব্বতী স্থাপত্য শৈল। ভেতরে বুদ্ধের মূর্তি, পুরনো ঠাঙ্গা পেইন্টিং, প্রার্থনার জায়গা এবং বহু প্রাচীন ধর্মীয় পাণ্ডুলিপি সংরক্ষিত রয়েছে। এই জায়গায় গেলে খুব সহজে অনুভব করা যায় কিন্নরের সেই পুরনো সংস্কৃতি, যেখানে হিন্দু ও বৌদ্ধ ধর্ম শতাব্দীর পর শতাব্দী ধরে একসাথে সহাবস্থান করছে। প্রসাদ মিল গয়া। এখানে আসার পরে দর্শন করছি আর একজন এসে আমাকে বলল এটা আজকে প্রসাদ। দেখো, একটা মাজা দিয়েছে আর একটা কলা দিয়েছে। আজকে যা পাচ্ছি সব প্রসাদ। জাস্ট এখনই সবাইকে প্রসাদ দিচ্ছে। নমকিন চাই, এটাও একটা প্রসাদ। অবিশ্বাস্য। এটাই হচ্ছে ভাগ্য হয়তো, এখানে এসে ভগবান তার প্রসাদও দিল। এরপরে মন্দিরের পাশের রাস্তা দিয়েই আমরা হেঁটে গিয়ে পৌঁছালাম নারায়ণ নাগিনী টেম্পল, যা কল্পার প্রাচীন ও বিখ্যাত একটি মন্দির। এই মন্দিরে ঢোকার জন্য এখানে টুপি পাবে তোমরা। অবশ্যই এই টুপি পরে তারপরে মন্দিরের ভেতরে ঢুকবে। পরে নিলাম। চলো এবার এই মন্দিরের ভেতরে প্রবেশ করি। এই মন্দিরটি ভগবান বিষ্ণু এবং নাগিনী দেবীকে উৎসর্গ করা হয়েছে। কিন্নরের স্থাপত্য ও সংস্কৃতি এই দুই দেবতাকে গ্রামের রক্ষাকর্তা হিসেবে মনে করা হয়। মন্দিরটি স্থাপত্য সম্পূর্ণ কাঠ ও পাথরের মিশ্রণে তৈরি, যাকে বলা হয় ঐতিহ্যবাহী কিন্নরি আর্কিটেকচার। এই মন্দিরে ঢুকতে গেলে সবাইকেই মাথায় এই সবুজ রঙের টুপিগুলো পরতে হয়, যা একটি কিন্নরি কালচার। এই মন্দিরেও হিন্দু ও বৌদ্ধ
দুই সংস্কৃতিরই প্রভাব দেখা যায়। স্থানীয় মানুষদের বিশ্বাস এই মন্দির গ্রামকে অশুভ শক্তি ও প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা করে। উৎসবের সময় এখানে ঐতিহ্যবাহী কিন্নরি নাচ, সঙ্গীত এবং দেবতা যাত্রা অনুষ্ঠিত হয়, যা পুরো পরিবেশকে এক আলাদা আধ্যাত্মিক অনুভূতিতে ভরিয়ে তোলে। আর মন্দিরের চারপাশে দাঁড়ালেই চোখে পড়ে কিন্নর কৈলাসের অপূর্ব দৃশ্য। এরপর আমাদের সন্ধ্যেটা কাটলো এই মন্দির থেকেই সূর্যাস্ত দেখে। অসাধারণ একটা সূর্যাস্ত দেখে আমরা হোটেলে গেলাম। ভেবেছিলাম আর ভিডিও করব না, লাস্টে রাতের খাওয়া দাওয়া শেষ করে একটু মন খারাপ হচ্ছে, এখান থেকে বসে যদি এই কিন্নর কৈলাস দেখা যেত কি ভালো হতো। রাতের খাবারে দেখো, এখানে মহাদেবের জায়গা বলে যে এখানে ননভেজ পাওয়া যাবে না এরকম নয়, এখানে সমস্ত জায়গায় ননভেজ পাওয়া যায়। খাওয়া দাওয়া সারি, তারপরে কালকে সকালবেলা রেকনপিও যাবো এখান থেকে ট্যাক্সি করে, বলে দিয়েছি যে ট্যাক্সিতে এসেছিলাম। তারপর রেকনপিও থেকে আমাদের 6:15 বাস টু চণ্ডীগড়। চণ্ডীগড় থেকে আমাদের রাত 11:45 একটা স্পেশাল ট্রেন দিয়েছে। আর কারোর যদি নেতাজি এক্সপ্রেস থাকে তাহলে কোনো কথাই নেই, রাত 1:30টার সময় নেতাজি। চলো খাওয়া দাওয়া শেষ করে সবাইকে টাটা, গুড নাইট। রাতের খাওয়া দাওয়া সেরে আমাদের পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়তে হবে আবারও রেকনপিও বাস স্ট্যান্ড, ও সেখান থেকে চণ্ডীগড়ের বাস ধরে আমাদের গন্তব্য হবে আবারও বাড়ি ফেরা। সবাই ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো সবাইকে টাটা। হোটেল, বাস সম্পূর্ণ ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি।